করছে লকডাউন কিন্তু একেবারেই নয়। মমতা বন্দ্যোপাধ্যায় একেবারেই এটাকে লকডাউন বলছেন না, কিন্তু মাধ্যমিক আর উচ্চ মাধ্যমিকের একটা আইডিয়া তিনি দিয়েছেন। জুলাই শেষে উচ্চ মাধ্যমিক, তারপর মাধ্যমিক মধ্য অগস্টে। এখনো কাটেনি করোনা সংকট, এখনো বন্ধ স্কুল কলেজ। এই পরিস্থিতিতে কিভাবে হবে মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পরীক্ষা? রূপরেখা তৈরি করল রাজ্য সরকার। শিক্ষা দপ্তরের সচিবের সঙ্গে বৈঠকের পর ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আমরাই প্রথম মনে হয় ভারতবর্ষে পরীক্ষার ডেট ডিক্লেয়ার করলাম, এবং আমি নিশ্চয়ই বলবো যে একটু স্যানিটাইজেশন মেনটেন করে, সোশ্যালি ডিস্টেন্সিংটা মেনটেন করে যাতে হয়। জুলাইয়ের শেষ সপ্তাহে হবে এবছরের উচ্চ মাধ্যমিক পরীক্ষা। মাধ্যমিক পরীক্ষা হবে অগস্টের দ্বিতীয় সপ্তাহে। 3 ঘন্টার বদলে 1.5 ঘন্টার পরীক্ষা হবে। আগের থেকে কমানো হবে প্রশ্ন সংখ্যাও। যখন 3 ঘন্টার কোয়েশ্চেন ছিল, তাকে যদি 10টা উত্তর দিতে হতো, তাহলে এখানে অ্যাডভান্টেজ সে পাবে 10টার জায়গায় 5টা উত্তর দিতে হবে, 1.5 ঘন্টায় পরীক্ষা হবে। অর্থাৎ তার কাছেও অনেক অপশন পেয়ে গেল। করোনা পরিস্থিতির দিকে নজর রেখে মূল বিষয়গুলির পরীক্ষা নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে রাজ্য। মাধ্যমিকের 7টি আবশ্যিক বিষয়ের পরীক্ষা হবে। উচ্চ মাধ্যমিকের ক্ষেত্রেও আবশ্যিক বিষয়ের পরীক্ষা হবে। ঐচ্ছিক বিষয়ের নম্বর স্কুলের পরীক্ষার ভিত্তিতে দেওয়া হবে। মূল বিষয় বিজ্ঞান শাখা, পদার্থবিদ্যা, গণিত, রসায়ন, জীববিদ্যা, বাণিজ্য শাখা, হিসাব শাস্ত্র, অর্থনৈতিক বাণিজ্য। আর কলা বিভাগে যেমন ইতিহাস আছে, কলা বিভাগ, ইতিহাস, ভূগোল, রাষ্ট্রবিজ্ঞান, অর্থশাস্ত্র। উপরে বর্ণিত বিষয়গুলো পরীক্ষা হবে, যেগুলো বললাম। আর বাদ বাকিগুলো বিদ্যালয় পরীক্ষার ভিত্তিতে মার্কস দেওয়া হবে। করোনা অতিমারী পরিস্থিতির কথা মাথায় রেখে পড়ুয়াদের পরীক্ষা কেন্দ্রের ব্যবস্থা করা হবে। কোভিডের দূরত্ব বিধি মেনে যার যার নিজের পাড়ার স্কুলে হোম সিট পড়বে। এগুলো আমরা ভেবেছি, তার কারণ ছাত্রছাত্রীরা যে স্কুলে পড়ে সেই স্কুলে সিট পড়লে তাদের পক্ষে সুবিধা হয়। বাড়ি সামনাসামনি হলো, তাহলে অনেক দূর বাসে উঠে যেতে হয় না। নতুন নিয়মে কিভাবে পরীক্ষা হবে তার খুঁটিনাটি ঠিক করতে শিক্ষা দপ্তর, মধ্যশিক্ষা পর্ষদ এবং উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের কর্তাদের নিয়ে বৈঠকে বসবেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। নবান্ন থেকে সোমরাজ বন্দ্যোপাধ্যায়, নিউজ 18 বাংলা। তবে একটু পিছিয়ে যেতে সেই সমস্ত ছাত্রছাত্রীদের, পড়ুয়াদের খানিকটা হলে সুবিধা হবে যারা এই ইয়াসে বিধ্বস্ত, যারা সহায় সম্বলহীন হয়ে পড়েছেন, ঘর বাড়ি ভেসে গেছে। খানিকটা তো সময় পাবেন। আসুন দেখি সেই পড়ুয়াদের কি অবস্থা। অতনু মাইতি উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থী। অতনুর ভাই মাধ্যমিক দেবে। বাড়ির পাশে গৌরেশ্বর নদী, মাটির বাঁধ ভেঙে আমফানের সময় গোটা গ্রাম ভেসে গিয়েছিল। এবারও দুর্দশা। বই খাতা কোথায় ভেসে গেছে কে জানে। প্রতি বছর ঝড় বর্ষা হলে ঘর বাড়ি ভেঙে যায়, তারপরে বন্যা হলে জল ঢুকে যায়, সবকিছু ভেসে যায়। বইপত্র সব ভেসে গেছে, কি করবে? মানে কিছু তো বই বেঁচে আছে, কিছু বেঁচে আছে, কি করবে? কিছু করার নেই এখন। ভেতরে এই মুহূর্তে কিছু জিনিসপত্র ছাড়া যেটা দেখা যাচ্ছে যে একটা এখানে কিছু আসবাব রয়েছে। কতটা ভয়ঙ্কর পরিস্থিতির মধ্যে এখানে এরা রয়েছেন। এই যে ওপরে যে বই খাতাগুলো দেখা যাচ্ছে, সবটাই কিন্তু এই বছর মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক দেবেন ভবতোষ বাবু 2 ছেলে। কালকে হঠাৎ রাত্রিবেলা সমস্ত ভেসে গেছে, আর সকালবেলা ওই বের করে নিয়ে ছেলেরা এখন শুকনো করছে বা এ করছে। কি আছে না আছে আমি ঠিক বলতে পারবো না। চিরাই নদী গিলে খেয়েছে দক্ষিণ 24 পরগনার পাতিবুনিয়া গ্রাম। শেষ মুহূর্তে চাল, ডাল, শাড়ি, জামা সব ভেসে গিয়েছে। কিন্তু ত্রাণ শিবিরে যাওয়ার আগে সন্তানের বই খাতা বাঁচিয়ে নিয়েছেন মা। ঘরদার কিচ্ছু নেই, কিচ্ছু নাই, কিচ্ছু নেই, ঘরে কিচ্ছু নেই। মাথায় কি দিয়েছেন? মাথায় বই, বাচ্চা কাচ্চার বই। বই এটুকুই বাঁচিয়েছেন? আর কি করবো? এবার মাধ্যমিক পরীক্ষা দেবে রিয়া গুড়িয়া। পূর্ব মেদিনীপুরে ধর্মখালীতে বাড়ি। ঘর তো নেই, প্রাণটা বেঁচেছে। বই খাতার ভিজে একসাথে। আমাদের কোনো বই নেই, সব বন্যায় ভেসে গেছে, কিছু নেই আমাদের, আর কিছু নেই। আমরা অসহায় হয়ে আমাদের মামার বাড়ির দিকে চলে যাচ্ছি। সব জলে ডুবে গেছে, ঘরের ভেতর এক মানুষ জল, তাই আশ্রয়ের জন্য মামার বাপের বাড়িতে যাচ্ছি। আয়লা, বুলবুল, আমফান, ইয়াস, ঝড় আসে ঝড় যায়। নদীর পাড়ে ঝড় থামে না, ভেজা চোখ আর শুকোয় না। ক্যামেরায় শুভব্রত কুণ্ড, সৌমেন দাসের সঙ্গে সুকান্ত মুখোপাধ্যায়, সুজিত ভৌমিক, শঙ্কু সাঁতরা, নিউজ 18 বাংলা। পেটে খাবার নেই, কিন্তু বইটুকু মাথায় করে নিয়ে বেরোতে পারছেন সব ভেসে যাওয়া ঘর থেকে।
এটা সত্যি খুব অনুপ্রেরণার একটা দৃশ্য। আমি পর্ণালীর কাছে আসবো। পর্ণালী, দ্বিতীয় ঢেউ যা হোক করে আমরা সে বিধিনিষেধ আরোপ করে যা হোক করে আমরা ম্যানেজ করছি, তৃতীয় ঢেউয়ের কতটা সম্ভাবনা কখন নাগাদ আসতে পারে? হ্যাঁ, এটা একটা আতঙ্কজনক প্রশ্ন। আমরা সবসময় ভাবছি, আমিও লিটারেচার সার্চ করছি কন্টিনিউয়াসলি। এখন যেটা হয় যে আমরা যে লাইনে আছি চট করে উইদাউট এভিডেন্স বলাটা যায় না। আমি যেটা বলছি একান্তই কিছু অন্য দেশের ডেটা এবং কিছু প্রেডিক্টিভ মডেল যেগুলো এখনো পাবলিশড হয়নি তার ভিত্তিতে, যে যদি থার্ড মিউট্যান্ট আসে, হোপফুলি ভ্যাকসিনেশন বেশি থাকলে ততটা আমাদেরকে আক্রান্ত করবে না বা অতটা খারাপ পজিশনে ফেলবে না। আসলে সেটা পুজোর সময় আসবে, সেটা ওই সময় নাগাদই আসবে। মানে বাঙালির আরেকটা আনন্দের মুহূর্তে তৃতীয় ঢেউ গ্রাস করে নেবে, সেটা আমার মুখ দিয়ে বলিয়ে নি, আমি জানি না আমি বলতে সেটা চাইছি কিনা, কিন্তু এটা অ্যাকচুয়ালি মানে এই মুহূর্তে আমি কাউকে আতঙ্কিত করতে চাইছি না। কারণ এগেন এটা যেহেতু ডেটা খুব কম আছে ওয়েস্ট বেঙ্গল বা ইন্ডিয়ার থেকে, এবং ক্রিমেশন ডেটা এবং আমরা যারা মডেলিং করি আমাদের ডেটাগুলো মিলছে না, তো কিছু কাজ করার ক্ষেত্রে দেখা যাচ্ছে যে যদি থার্ড মিউট্যান্ট আসে, এগেন আমি বলছিলাম না যে আমাদের জেনেটিক সিকোয়েন্সিং কম হয়েছে ইন্ডিয়াতে, অনেক পিছিয়ে আছে, র্যাঙ্ক 85। মানে যত পার্সেন্ট হওয়ার কথা অ্যাটলিস্ট 5% করা উচিত প্রতি সপ্তাহে, ওটা 0.01%-এ আছে। এটা ছাড়া বলা খুব মুশকিল। তবে যেহেতু আমার মনে হয় যে একটা আতঙ্ক না ছড়িয়ে একটা প্রিপারেশনের ব্যাপার থেকেই যায় আমাদের সবার ক্ষেত্রে। আমরা অনুমান করার চেষ্টা সেই জন্যই করছি যাতে আরেকটু সাবধান হতে পারি। একটা পুজো গেছে 2020-তে, না হয় আরেকটা পুজো একটু জৌলুসীন হবে, কিন্তু আমরা তো তৈরি থাকতে পারবো। সংক্ষেপে ডক্টর ঘোষ। না, আমি এই ব্যাপারে একটু আশাবাদী, কারণ আমার পুরোনো দিনে যা প্যান্ডেমিক গুলো দেখা গেছে সবসময় দেখা গেছে সেকেন্ড ওয়েভটা সব থেকে খারাপ হয়। তো ফার্স্ট ওয়েভের থেকে সেকেন্ড ওয়েভ খারাপ হয়েছিল, এর মধ্যে খুব অবাক করা কিছু নেই। থার্ড ওয়েভ হয়তো আসবে, কিন্তু সেটা এতটা মারাত্মক বা এতটা বিধ্বংসী আকার নেবে না। বিশ্বাস করুন, এই অবস্থা দাঁড়িয়ে এর থেকে ভালো খবর কিছু হতে পারে না। ডক্টর ঘোষ এবং পর্ণালী দুজনকে ধন্যবাদ। আমি ফিরবো একটা ছোট্ট ব্রেকের পর। 3 মিনিট পর আপনাদের সামনে সেই উত্তপ্ত বাক্য বিনিময়ের কিছু উত্তপ্ত কথোপকথনের অংশ আপনাদের সামনে আনবো, যা আজ কোর্টে হয়েছে। এবং চোখা প্রশ্ন করেছেন সলিসিটর জেনারেলকে বিচারপতি। কি উত্তর দিলেন সলিসিটর জেনারেল, শোনাবো ব্রেকের পর। সিবিআই সুপ্রিম কোর্টে ধাক্কা খাওয়ার পর বৃহস্পতিবারই প্রথম হাইকোর্টে হেভিওয়েট শুনানি। এদিনও তীব্র বাকযুদ্ধ হয় দুপক্ষের মধ্যে। 4 হেভিওয়েটের জামিন আটকাতে এদিন নয়া কৌশল নেয় সিবিআই। কলকাতা হাইকোর্টের বৃহত্তর বেঞ্চের সামনে সিবিআই এর প্রতিনিধি তথা দেশের সলিসিটর জেনারেল তুষার মেহতা বলেন, সামান্য জামিনের প্রশ্ন বিবেচনা করা বৃহত্তর বেঞ্চের কাজ নয়। বৃহত্তর বেঞ্চ বৃহত্তর বিষয় বিবেচনা করার জন্য। এরপরই ভিড়তন্ত্রের প্রসঙ্গ তোলেন সলিসিটর জেনারেল। তার সওয়ালে বলেন, ভিড়তন্ত্র বিচার ব্যবস্থাকে প্রভাবিত করার চেষ্টা করছে। এ রাজ্যে এমন নজির আগেও দেখা গিয়েছে। ভিড়তন্ত্র নিয়ন্ত্রণ করতে হবে হাইকোর্টকে, না হলে গ্যাংস্টার গ্রেফতার হলেও সিবিআই অফিস ঘেরাও হবে। এ রাজ্যে ভিড়তন্ত্রকে নিয়ন্ত্রণ না করা গেলে তা অন্য রাজ্যেও ছড়াবে। সিবিআইয়ের এই সওয়াল শোনার পর পাল্টা বিচারপতি ইন্দ্রপ্রসন্ন মুখোপাধ্যায় প্রশ্ন করেন, ভিড়তন্ত্র কি বিচারকে প্রভাবিত করেছে? আমাদের কাছে এমন কোনো প্রমাণ নেই। দেশে হাই প্রোফাইল গ্রেফতারির বহু নজির আছে। অনেক ক্ষেত্রে গণ আবেগও দেখা গিয়েছে, কিন্তু গণ আবেগ কি এক্ষেত্রে বিচারকে প্রভাবিত করেছে? বিচারপতি সৌমেন সেনও প্রশ্ন করেন, অবিচার হতে পারে এমন অনুমানের ভিত্তিতে কি কোনো সিদ্ধান্ত নেওয়া উচিত? অভিযুক্ত পক্ষের আইনজীবীরা যদিও এদিনও অভিযোগ করেন, হেভিওয়েটদের ঘরে আটকে রাখতেই নানা কৌশল করছে সিবিআই। কল্যাণ বন্দ্যোপাধ্যায় তার সওয়ালে ইয়াসের প্রসঙ্গ টেনে বলেন, ঘূর্ণিঝড়ের দিনে ফিরহাদ হাকিম কোনো কাজই করতে পারেননি। এর ফলে মানুষের ভোগান্তি হচ্ছে। শুনানি চলছে তো চলছেই, যেন বিতর্ক সভা। অবিলম্বে হেভিওয়েটদের মুক্তির দাবি জানিয়ে অভিষেক মনু সিংভি বলেন, আগে অভিযুক্তদের জামিন দেওয়া হোক। আইনের অনুশাসন নিয়ে বিতর্ক পরেও হতে পারে।
শুনানি শেষ হলেও এদিন মামলার নিষ্পত্তি হয়নি। শুক্রবার বেলা 12টায় ফের মামলাটি শুনবে বৃহত্তর বেঞ্চ। এরই মধ্যে এদিন নারদ মামলায় রাজ্যকে যুক্ত করার নির্দেশ দেয় হাইকোর্ট। ক্যামেরায় অসিত দাসের সঙ্গে অর্ণব হাজরা, নিউজ 18 বাংলা। স্নেহাশিস দা আমার সঙ্গে রয়েছেন। সিবিআই এর ফোকাসে গ্রেফতারির দিন সিবিআই দফতরের সামনে মব, ভিড়তন্ত্র বারবার আসছে, কতটা আশা রাখছেন আপনারা? দেখুন, যারা ডিভিশন বেঞ্চে আছে সেখানেই একজন বিচারপতি প্রশ্নটা তুলেই দিয়েছে যে এতে কি বিচারকরা প্রভাবিত হয়েছেন? নিশ্চয়ই হননি। আমি তো দেখছি সব থেকে বেশি প্রভাবিত করা হয়েছে সিবিআই কে যারা গ্রেপ্তার হয়নি, বিরোধী দলনেতা। রাজ্যপাল তিনি হেলিকপ্টারের সামনে বসে সোশ্যাল মিডিয়ায় দেখতে পাচ্ছি বিরোধী দলনেতার সাথে খোশ গল্প করছেন যিনি এই মামলায় অভিযুক্ত। তাহলে ওখানে সব থেকে বেশি প্রভাবিত করা হয়েছে সিবিআই কে, যাতে সময় সংক্ষেপের দিকে আমি শান্তনকে প্রশ্ন করি। বলছেন সলিসিটর জেনারেল আদালতে বলছেন গ্যাংস্টার গ্রেফতার হলে এরকম, এবং আদালত যুক্তি দিচ্ছে যে এটা তো হয়েই থাকে, একটা আবেগের বহিঃপ্রকাশ, সেটাকে কেন ইস্যু করা হচ্ছে? আসলে মোদ্দা কথা কিভাবে জামিন পাওয়া যাবে? দেখুন, আমার মতো নগণ্য ব্যক্তির পক্ষে সলিসিটর জেনারেল এবং কলকাতা হাইকোর্টের বিচারপতির মধ্যে যে যুক্তি বা যে আলোচনা, তার মধ্যে কোনো মন্তব্য করা একদমই উচিত নয়, একদম অনুচিত। এটা জুডিশিয়াল ম্যাটার, সেখানে জোর করে এই ভিড়তন্ত্রে আটকে রাখতে চাইছে সিবিআই, আপনি মানছেন? হচ্ছে আমি মানার কে? হাইকোর্ট মানছে কি? হাইকোর্ট মানছে কি মানছে না? হাইকোর্ট তো জামিন এখনো দেয়নি, এখনো সেই স্টে অর্ডারটা রয়েছে। আমার প্রশ্নটা অন্য জায়গাতে। বিচারপতিরা করতে পারেন, কিন্তু এখনো জাজমেন্ট দেননি, এখনো লেখেননি জাজমেন্ট। এখানেই অভিযোগ। আসলে জাজমেন্ট সিবিআই এবং সলিসিটর জেনারেল যে প্রশ্ন তৈরি করছেন তাতে ডিলে হচ্ছে অযথা, এই আলোচনাতে সময় যাচ্ছে। সেটা তো হাইকোর্ট বুঝবেন, আপনি বুঝার কে? সেটা হাইকোর্ট যেদিন হবে আমি আবার আপনার সঙ্গে কথা বলবো শান্তন। আজ সময় আমাদের হাতে একদম নেই। ধন্যবাদ আমাদের দর্শকদের এবং আমাদের উপস্থিত অতিথিদের। শেষ করবো আজকে জনতার দরবার। সোম থেকে শনি চোখ রাখুন রাত 8টায়।